আসসালামু আলাইকুম, সবাইকে আমার স্কুলের পক্ষ থেকে শুভকামনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের হিসাব অধ্যায় পঞ্চম পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। আপনারা আশা করি হিসাবের পর্ব 1 এবং 2 থেকে উপকৃত হয়েছেন। আজকে আমি পর্ব 3-এ যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট। যখন চলমান যে ছক করছিলাম দেখছিলেন যে ডেবিট এবং ক্রেডিট। এখন আপনারা বুঝতে পারেননি, বুঝতে সমস্যা হয়েছে, স্যার ডেবিট লিখলো এবং ক্রেডিট লিখলো কেন, ডেবিট লিখলো এবং ক্রেডিট লিখলো কেন। অনেক সময় আপনারা যখন হিসাব সমীকরণ করছি আমরা বলছিলাম যে মোট সম্পদ আর মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান হবে, মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান হবে। অনেক সময় আমি যখন আরেক বিষয় বলছিলাম লেনদেন সর্বদা দুইটি পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ দুতরফা দাখিলা পদ্ধতি, একটা ডেবিট পক্ষ থাকে, একটা ক্রেডিট পক্ষ থাকে। সর্বদা দুইটা পক্ষই প্রভাবিত হয়, কখনো ডেবিট প্রভাবিত হয় না, কখনো ক্রেডিট প্রভাবিত হয় না, সর্বদা ডেবিট এবং ক্রেডিট প্রভাবিত হয়। এই সমস্ত বিষয় আমি আলোচনা করছিলাম বা আমরা জানছিলাম আগের অধ্যায়গুলোতে বা আগের যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসগুলোতে। এখন আমরা এই পর্বে জানব ডেবিট ক্রেডিট এবং হিসাব সমীকরণে কিছু প্রভাব অঙ্ক সমাধান করে আমরা দেখব। দেখুন আমি কি লিখছি বোর্ডে, কোনো হিসাবের বাম দিককে ডেবিট এবং ডান দিককে ক্রেডিট লেখা হয়, বাম দিককে ডেবিট লেখা হয় এবং ক্রেডিট। কোনো হিসাবের বাম দিককে সর্বদা বাম দিককে কী লেখা হয়, ডেবিট লেখা হবে এবং ডান দিককে ক্রেডিট লেখা হয়। ডেবিট অর্থ বাম এবং ক্রেডিট অর্থ ডান, এটি হিসাব বিজ্ঞানের একটি রীতি। তাহলে হিসাব বিজ্ঞানের একটি রীতি কি, ডেবিট অর্থ হচ্ছে বাম আর ক্রেডিট অর্থ ডান। তাহলে আমরা জানলাম যে কেন বাম এবং কেন ডান লিখছি। অনেক সময় বাম মানে ডেবিট, ডান মানে ক্রেডিট, জানলাম এটা হিসাব বিজ্ঞানের একটি রীতি। 2 নম্বর, দুতরফা দাখিলা পদ্ধতিতে জেনেছি প্রতিটি লেনদেনের দুইটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে। সমপরিমাণ দুইটি পক্ষ আনয়ন করে, একটি পরিবর্তন ডেবিট অপরটি ক্রেডিট, একটি পরিবর্তন হবে ডেবিট পরিবর্তন হবে, একটা ক্রেডিট পরিবর্তন। আশা করি 2 নম্বরটা বুঝতে পারছেন। 3 নম্বরটা দেখুন, প্রতিটি লেনদেনের দ্বারা দুইটি হিসাব খাত প্রভাবিত হয়, একটা ডেবিট খাত একটা ক্রেডিট খাত। কখনো ডেবিট প্রভাবিত হবে না, কখনো ক্রেডিট প্রভাবিত হয় না। তারপর দেখুন, লেনদেন সম্পন্ন হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিক সমান থাকবে। তার মানে হিসাব সমীকরণ উভয় দিক সমান থাকবে, মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা। যেমন এ সমান এল প্লাস ই হচ্ছে হিসাব সমীকরণ, এই এ সমান মোট ডেবিট টাকা আর মোট ক্রেডিট টাকা সমান হবে। আশা করি আপনাদেরকে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা বোঝাতে সক্ষম হয়েছি। এখন দেখুন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের বিষয়গুলো জানবো। আরেকটা আমি ছক করে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ আমি একটা ছক করে দেই আগে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের আপনার সারসংক্ষেপ। আমরা একটা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ জানবো। দেখুন আমি দুইটা ভাগ করলাম, একটা হচ্ছে ডেবিট আর একটা করলাম ক্রেডিট। দেখুন আমি বোর্ডে কি লিখলাম, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ। একটা লিখলাম ডেবিট এপাশে, একটা ক্রেডিট লিখলাম। দেখুন সম্পদ বৃদ্ধি, তাহলে সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হচ্ছে। তারপর দায় হ্রাস ডেবিট হচ্ছে। সম্পদ বৃদ্ধি ডেবিট হচ্ছে, দায় হ্রাস ডেবিট হচ্ছে। তারপর মালিকানা সত্ত্ব হ্রাস, তারপর রেভিনিউ বা আয় হ্রাস, তারপর ব্যয় বৃদ্ধি। দেখুন তাহলে ডেবিট কিন্তু এইগুলোই সব ডেবিট হবে, বেশি অংশ সময় ডেবিট কোনগুলো হবে, সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। দায় যদি হ্রাস পায়, যেমন পাওনাদার ঋণ, এইগুলো হ্রাস পেলে আপনার পাওনাদার দায় সর্বদা ক্রেডিট, যদি এটা হ্রাস পেয়ে যায় ডেবিট হয়ে যায় তখন কিন্তু ডেবিট হবে। মালিকানা সত্ত্বে হ্রাস পায়, মালিকানা সত্ত্বে ক্রেডিট, কিন্তু যদি হ্রাস পায় তাহলে কিন্তু তখন ডেবিট হয়ে যাবে। রেভিনিউ বা আয় যদি বৃদ্ধি পায়,
আয় সর্বদা ক্রেডিট আইটেম, আবার বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে বৃদ্ধি পাবে। সম্পদ যদি বৃদ্ধি মানে সম্পদ সর্বদা ডেবিট আইটেম। দেখুন সম্পদ কিন্তু সর্বদা কি আইটেম হয়? ডেবিট আইটেম। দায় সর্বদা কিন্তু ক্রেডিট আইটেম হয়। মালিকানা সত্ত্বে ক্রেডিট হয়। তারপর ব্যয় সর্বদা দেখেন ডেবিট হয়। আর আয় সর্বদা কিন্তু আয় বা রেভিনিউ সর্বদাই কিন্তু ক্রেডিট হয়। দেখুন তার মানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়ে যাবে, দায় হ্রাস, কারণ এখানে কী হয়ে যাবে তখন? ক্রেডিট না হয়ে তখন হবে ডেবিট হয়ে যাবে, তখন কিন্তু এটা ডেবিট হয়ে যাবে। দেখুন ক্রেডিট জানবো আমরা, ক্রেডিট কোনগুলো হয়? সম্পদ হ্রাস। ক্রেডিট জানবো কি? সম্পদ হ্রাস। ক্রেডিট জানবো কি? সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস। সম্পদ সর্বদা কি ডেবিট হয়, কিন্তু এখন হ্রাস পালি ক্রেডিট হয়ে যাবে। দায় হ্রাস, সম্পদ হ্রাস, দায় হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তারপর রেভিনিউ বা আয় বৃদ্ধি, রেভিনিউ বা আয় বৃদ্ধি। নেক্সট হচ্ছে ব্যয় হ্রাস। ব্যয় হ্রাস। দেখুন আমি কি লিখছি? সম্পদ। সম্পদ কি সর্বদা ডেবিট। সম্পদ কি সর্বদা ডেবিট, কিন্তু ক্রেডিট হয়ে যাবে। হ্রাস হয়ে যাবে মানে ক্রেডিট হয়ে যাবে, তখন কিন্তু ক্রেডিট হবে, সম্পদ ক্রেডিট হবে। দায় কি আইটেম? ক্রেডিট আইটেম, কিন্তু এখানে হয়ে যাবে ডেবিট, কিন্তু হয়ে যাবে ডেবিট, কিন্তু হয়ে যাবে কি? ডেবিট, কিন্তু হয়ে যাবে কি? ডেবিট। মালিকানা সত্ত্বে কি? ক্রেডিট, কিন্তু হয়ে যাবে কি? মালিকানা সত্ত্বে ক্রেডিট, কিন্তু হয়ে যাবে ডেবিট। রেভিনিউ বা আয়। আয় ক্রেডিট, আবার ক্রেডিটই হবে, ক্রেডিট আবার ক্রেডিটই হবে, ক্রেডিট এবং ক্রেডিটই হবে। দেখুন তারপর মালিকানা সত্ত্ব ক্রেডিট, আবার ক্রেডিটই হবে, ক্রেডিটই হবে। আয় দেখুন, আয় হচ্ছে, আয় কিন্তু কি? ডেবিট, আয় কিন্তু ক্রেডিটই হবে। তারপর দেখুন ব্যয় ডেবিট, এটা ক্রেডিট হয়ে যাবে, ব্যয় ডেবিট ক্রেডিট হয়ে যাবে, ব্যয় ডেবিট ক্রেডিট হয়ে যাবে। তার মানে ডেবিট ক্রেডিট কখন হবে? আশা করি এটা সারসংক্ষেপের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন বা আমি বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমরা হিসাব সমীকরণের প্রভাব উদাহরণের মাধ্যমে দেখব। দেখুন আমি কিন্তু হিসাব সমীকরণের প্রভাব আপনাদেরকে আমি লেনদেনের অধ্যায়ে কিন্তু আমি দেখাইছিলাম। আজকে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখব। দেখি বইতে আপনাদের কি দেওয়া আছে। বইতে 54 পেজে দেখুন, আপনাদের বইয়ের 54 পেজে লেখা আছে হিসাব। আমি আগে লিখি হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব। আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখব। যখন নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু, তাহলে কত টাকা নিয়ে? নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তার মানে জাবেদা কী হবে? আমি আগে জাবেদা দিই। জাবেদা কী হবে? দেখুন নগদ, তাহলে কত টাকা? নগদান হিসাব হবে ডেবিট, মূলধন হিসাব হবে ক্রেডিট, মূলধন হিসাব হবে ক্রেডিট। এখন দেখুন নগদান কি? সম্পদ, সম্পদ ডেবিট হওয়ার কথা, ডেবিট হওয়ার কথা, ডেবিট হয়েছে, তার মানে এ বৃদ্ধি, মূলধন ক্রেডিট হওয়ার কথা, ক্রেডিট হয়েছে, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, দেখুন তাহলে সম্পদ বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হয়েছে। নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, বৃদ্ধি এবং বৃদ্ধি। আশা করি এটা বুঝতে পারছেন। দেখুন আরও কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। তারপর বলছে দেখুন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। জাবেদা কি হয়? জাবেদা আগে জাবেদা দেই। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিছু বলা নাই, তার মানে নগদে, নগদান হিসাব ক্রেডিট। দেখেন আসবাবপত্র সর্বদা সম্পদ, আসবাবপত্র সর্বদা সম্পদ, তার মানে এখানে এ বৃদ্ধি, তার মানে বৃদ্ধি হয়েছে, কিন্তু বৃদ্ধি। আর নগদান হিসাব সর্বদা কিন্তু সম্পদ,
কিন্তু এখানে ক্রেডিট হয়ে গেছে, তার মানে এ হ্রাস, এই হ্রাস। দেখুন এটাও সম্পদ, এটাও সম্পদ, একটা বৃদ্ধি হয়েছে তাহলে এই বৃদ্ধি, আর একটা হচ্ছে কি বৃদ্ধি, দেখেন একদিকে সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস। এ মানে সম্পদ, এই জন্য সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। দেখুন আরেকটা উদাহরণ দিই, ব্যাংকে 5,000 টাকা জমা দিয়ে হিসাব করা হলো। তাহলে ব্যাংকে 5,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, আমি মুছে দেই, মুছে আরেকবার করি। ব্যাংকে 5,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। ব্যাংকে 5,000 টাকা জমা লিখি, ব্যাংকে 5,000 টাকা জমা, জাবেদা কি হয়, জাবেদা তখন কি লিখছি আমি, ব্যাংকে 5,000 টাকা জমা, ব্যাংকে 5,000 টাকা, জাবেদা হয় কি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। দেখুন ব্যাংক হিসাব, ব্যাংক কিন্তু সম্পদ হিসাব, সম্পদ ডেবিট হওয়ার কথা, ডেবিট হয়েছে, ডেবিট হয়েছে, তার মানে এ বৃদ্ধি, এ বৃদ্ধি হয়েছে। নগদান হিসাব ডেবিট হওয়ার কথা, সম্পদ ডেবিট হওয়ার কথা, হওয়ার কথা ডেবিট, হয়ে গেছে কি ক্রেডিট, হয়ে গেছে, হওয়ার কথা ডেবিট কিন্তু হয়ে গেছে ক্রেডিট, হয়ে গেছে ক্রেডিট। তখন কি হবে দেখুন, এ হ্রাস, এ হ্রাস পেয়েছে। দেখো সম্পদ বৃদ্ধি পাইছে একদিকে, আবার সম্পদ হ্রাস পাইছে, একদিকে সম্পদ বৃদ্ধি পাইছে আর একদিকে দেখেন সম্পদ হ্রাস পাইছে। দেখুন আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিয়ে আমরা জানবো কিভাবে হিসাব সমীকরণের লেনদেন প্রভাব ফেলে। সেটা কিন্তু এখান থেকে আপনাদের এমসিকিউ আসবে, বাধ্যতামূলক এমসিকিউ বা আসবে বা সৃজনশীল আসতে পারে। নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা, নগদে 12,000 টাকার পণ্য বিক্রয়। আপনারা, আমি এটা দিছি নগদে 12,000 টাকার পণ্য বিক্রয়, আপনারা এটা, আপনাদের আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের ভিতরে আপনারা এটা করে আমাকে কমেন্ট বক্সে জানান বা ছবি তুলে আমাকে দেখাবেন। নগদে 12,000 টাকার পণ্য বিক্রয় কীভাবে হিসাব সমীকরণে প্রভাব ফেলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আপনারা খাতা কলমে করে। তখন আমিও আপনাদের করে দিচ্ছি, আপনারা অবশ্যই খাতা কলমে করে আমাকে দেখাবেন। তাহলে জাবেদা কী হয়, নগদে এত টাকার পণ্য বিক্রয়, জাবেদা কী হবে, এটা নগদ হয়েছে জাবেদা, আমি আগে জাবেদা করে নিব। নগদান হিসাব ডেবিট, নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখুন নগদ সবসময় সম্পদ, ডেবিট, ডেবিট হওয়ার কথা, মানে এ বৃদ্ধি হলো। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব সর্বদা ক্রেডিট হয়, তার মানে এখানেও ক্রেডিট হয়েছে। বিক্রয় সবসময় মালিকানা সত্ত্ব, তার মানে আপনার হচ্ছে ই বৃদ্ধি, ই বৃদ্ধি। দেখুন নগদে 12,000 টাকার পণ্য বিক্রয়, জাবেদা নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে এখানে এ বৃদ্ধি হয়েছে আর ই বৃদ্ধি হয়েছে। আশা করি আপনারা হিসাব সমীকরণের প্রভাব এবং ডেবিট ক্রেডিট বিষয়টা কি সেটা বুঝতে পারছেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।